হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু ইয়োর ইউটিউব চ্যানেল অনলাইন স্টাডি ক্যাম্পাস। আমি তন্ময় পাল, আর আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি পর্ষদ কর্তৃক যে টেস্ট পেপার তোমাদের স্কুল থেকে প্রোভাইড করা হচ্ছে তার ফিজিক্যাল সায়েন্সের একটা সেট নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ যাদবপুর বিদ্যাপীঠ ফিজিক্যাল সায়েন্সের পেজ, ঠিক আছে? এবং পেজ নাম্বার তোমরা যে বইটা পাচ্ছ সেটা হচ্ছে 237, ঠিক আছে? 237 পেজের পেজ নাম্বার, ঠিক আছে? স্কুলের নাম হচ্ছে যাদবপুর বিদ্যাপীঠ, কোন সাবজেক্ট? ফিজিক্যাল সায়েন্স। এখানে আমরা প্রথমত বলে রাখি গ্রুপ এ অর্থাৎ বিভাগ ক এবং খ এর সমস্ত কোশ্চেনের অ্যান্সার করা হবে এবং বিভাগ গ ও ঘ এর যেসব গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো সলভ করা হবে। এবার তোমরা বলতে পারো যে স্যার এই উত্তরগুলো তো আমার এখানেই করা আছে, তো এইগুলো করিয়ে লাভটা কী? এটার জন্য এই প্রসঙ্গে তোমাদেরকে একটা কথা বলে রাখি, এইখানে যে উত্তরগুলো প্রোভাইড করা আছে তার মধ্যে কিছু কিছু উত্তর কিন্তু ভুল আছে। সুতরাং যদি তোমরা সেই ভুলটা কারেকশান এখনই না করে নাও তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার সময় নাম্বার কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সেই জন্য তোমরা যে উত্তরগুলো জানো সেইগুলো স্কিপ করে যাও, কিন্তু যেইখানে কনফিউশন লাগছে সেই জায়গাটা অবশ্যই খুঁটিয়ে দেখে নাও, তাতে তোমাদেরই মঙ্গল, ঠিক আছে? তো এবার আমরা চলে আসি আর কথা না বাড়িয়ে। আর একটা কথা, তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভবিষ্যতে নিত্য নতুন নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য। তো দেখো, এখানে আমরা শুরু করছি ফিজিক্যাল সায়েন্সের একটা সেট, সেটা হচ্ছে কি এমসিকিউ দিয়ে। একের দাগের কোয়েশ্চেনটা আছে, দেখো স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা কি হয়? বাড়ে, কমে, না একই থাকে, না বলা সম্ভব নয়। এই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে গেল বাড়ে, ঠিক আছে? তারপরের কোশ্চেন দেখো, বয়েলের সূত্রের পিভি ভার্সেস পি লেখচিত্রটি অঙ্কন কর, কোনটা হবে? তো এখানে দেওয়া আছে অনেক কটা লেখচিত্র, তার মধ্যে কোনটা হবে? তো এইখানে তোমাদের একটা সমস্যা হতে পারে এইটার সঙ্গে আর এটার সঙ্গে, এইটা এবং এইটার সঙ্গে একটা সমস্যা হতে পারে। তো এই দুটোর মধ্যে কোনটা ঠিক হবে সেটা একটু বলে রাখি। মনে রাখবে বয়েলের সূত্রের পিভি ভার্সেস পি লেখচিত্রটা সবসময় পি অক্ষের সমান্তরাল হবে। তার মানে কি? আমরা জানি বয়েলের সূত্র থেকে পিভি ইকুয়াল টু হয় ধ্রুবক, জানি তো নাকি? পিভি ইজ ইকুয়াল টু ধ্রুবক হয়, তাই তো? তাহলে পি এর মান তোমার যেরকমভাবেই পরিবর্তন হোক পিভির ভ্যালুটা সবসময় কনস্ট্যান্ট পাবো। তো এই গ্রাফটাই তুমি দেখো তো, এদিকে যত যাবে তত পি এর মান বাড়বে, তাই না? কিন্তু পি এর মান বাড়ার সঙ্গে যতই বাড়ুক পিভির ভ্যালুটা সবসময় কনস্ট্যান্ট আছে। কিন্তু এইখানে কি, এইখানে পি এর একটা নির্দিষ্ট ভ্যালুর জন্য পিভির বিভিন্ন ভ্যালু দেওয়া আছে, তাহলে এটা কিন্তু কখনোই হবে না। হবে কোনটা? অপশন বি এরটা। এটা কিন্তু মনে রাখবে। আর যদি এত কিছু না মনে রাখো তাহলে এইটুকু মনে রাখবে যে বয়েলের সূত্রের ক্ষেত্রে পিভি ভার্সেস পি লেখচিত্রটা সবসময় পি অক্ষের সমান্তরাল হবে, পিভি অক্ষের নয়। এখানে কিন্তু পিভি অক্ষের সমান্তরাল, তাই না? আর এখানে কি পি অক্ষ, এটা পি অক্ষ, তার সমান্তরাল হচ্ছে লেখচিত্রটা, ঠিক আছে? অনেক কটা ইনফরমেশন দিয়ে রাখলাম, যেটা তোমাদের ভালো লাগবে সেটা করবে। তারপরের কোশ্চেন কি বলেছে, 2 মোল NO এর সঙ্গে O2 এর বিক্রিয়ায় উৎপন্ন NO2 এর এসটিপিতে আয়তন কত? তো এটা তো একটা অঙ্ক, এটা করে দেখতে হবে এবং এই কোশ্চেনটা করার জন্য তোমাদেরকে অবশ্যই এই বিক্রিয়াটাকে মনে রাখতে হবে, ঠিক আছে? তো কিভাবে কি করতে হবে চলো আমরা বিক্রিয়ার মাধ্যমে দেখে নিই। তো এই ক্ষেত্রে যে বিক্রিয়াটা তোমার হবে, দেখো বলেছে 2 মোল কি NO লেখা হলো, তার সঙ্গে O2 বিক্রিয়া করেছে। এটা বিক্রিয়া করে যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে NO2, ঠিক আছে? এইবার তুমি যদি এটাকে ব্যালেন্স করতে চাও, দেখো এইখানে 2টা নাইট্রোজেন অলরেডি আছে কিন্তু এখানে নাইট্রোজেন একটা, তাই না? তাহলে এটাকে ব্যালেন্স করতে গেলে কি করতে হবে? এখানে একটা 2 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে ব্যালেন্স হয়ে গেল। দেখো এখানে অক্সিজেন কটা হচ্ছে, এখানে 2টো, এখানে 2টো, 4টে, এখানেও 4টে হয়ে গেছে এবং এখানে নাইট্রোজেন 2টো, এখানে নাইট্রোজেন 2টো, তাহলে ব্যালেন্স হয়ে গেছে। তাহলে আমরা দেখতে পেলাম যে 2 মোল NO এর সঙ্গে 1 মোল O2 বিক্রিয়া করে 2 মোল NO2 উৎপন্ন হলো। আর আমরা সবাই জানি এসটিপিতে
1 মোল NO2 এর আয়তন হয় কত? এর আয়তন সবাই এটা জানি যে কত হয়, 22.4 লিটার হয়, তাই না? 22.4 লিটার। কিন্তু এইখানে উৎপন্ন হয়েছে কতটুকু? উৎপন্ন হয়েছে 2 মোল। এই যে এই 2টা লেগে আছে, এটা মোল নির্দেশ করছে। কত মোল? 2 মোল। তাহলে 2 মোলের ক্ষেত্রে আয়তনটা কত হবে? নিশ্চয়ই 22.4কে 2 দিয়ে গুণ করলেই আমার অ্যান্সার হয়ে যাবে, তাই না? তাহলে 22.4 ইন্টু 2 লিটার, এটা হয়ে গেল অ্যান্সার। এবার এটাকে গুণ করে কত হচ্ছে? 8 44। তাহলে 44.8 লিটার, এটা হলো তোমার এই কোশ্চেনটার অ্যান্সার। তো এটা তোমরা কোথায় পাবে? এটা তোমরা দেখবে তোমাদের যে বইটা আছে তার অপশন সিতে পাবে। আমি একবার দেখিয়েও দিচ্ছি। দেখো এই যে অপশন সিতে কিন্তু 44.8 লিটারটা আছে, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে তোমাদেরকে অঙ্কটা করার সময় তোমাকে দেখে নিতে হবে যে 2 মোল NOর সঙ্গে অক্সিজেন O2 বিক্রিয়া করে কত মোল NO2 উৎপন্ন হচ্ছে সেটা অবশ্যই দেখে নিতে হবে, ঠিক আছে? তাছাড়া কিন্তু অঙ্কটা একটু মুশকিল এবং অঙ্কটা বেশ জটিল অঙ্ক। তো তোমরা খুব মনোযোগ সহকারে দেখো, তাহলেই পেরে যাবে। তারপরের কোশ্চেন কি আছে বলেছে দেখো, 1.4 গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ R হলে ওই দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত? তাহলে আমরা সবাই জানি ফোকাস দৈর্ঘ্যের সঙ্গে বক্রতা ব্যাসার্ধের সম্পর্ক হচ্ছে R = 2F। তাহলে F যদি বের করতে হয় তাহলে F = কত হবে? R/2, তাই না? তাহলে এটা হলো অ্যান্সার। R = 2F হলে F = R/2, ঠিক আছে? তারপরের কথাটা কি বলেছে দেখো, বলেছে উত্তল দর্পণের প্রধান অক্ষের সমান্তরালভাবে আপতিত আলোকরশ্মি প্রতিফলনের পর কোন দিক দিয়ে যাবে? এখানে বিভিন্ন অপশনগুলো আছে, সেটা কোন দিক দিয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমি উত্তল দর্পণটা এঁকে সঠিকভাবে বোঝানোর চেষ্টা করছি, দেখে নাও। আমি একটা উত্তল দর্পণ প্রথমে এঁকে নিই। এই দিকটা সিলভারিং করা আছে। তাহলে উত্তল দর্পণ এটা হচ্ছে উত্তল দর্পণের প্রধান অক্ষ, আমি ধরে নিচ্ছি, ঠিক আছে? এবার বলেছে প্রধান অক্ষের সমান্তরাল একটা আলোকরশ্মি গিয়ে এইভাবে যদি পড়ে দর্পণের ওপর, তাহলে প্রতিফলিত হওয়ার পর সেটা কোন দিক দিয়ে যাবে সেটা বলেছে। তো আমি যদি এইখানে কোথাও আমার গোলীয় দর্পণটার বক্রতা কেন্দ্র ধরি, তাহলে এখান থেকে আমাকে একটা অভিলম্ব টানতে হবে, তাই না? আমরা সবাই জানি যে অভিলম্বটা সবসময় বক্রতা কেন্দ্র থেকেই টানা হয়। এবার বক্রতা কেন্দ্রের সঙ্গে যে কোণটা করবে, অভিলম্বের সঙ্গে যে আপতিত রশ্মি যে কোণটা করবে সেটাকে আমরা আপতন কোণ বলি, তাই কি না? এবার এটা আমরা প্রতিফলনের সূত্র থেকে এটা জানি যে আপতন কোণ আর প্রতিফলন কোণ সবসময় সমান হয়। তাহলে এই প্রতিসৃত রশ্মিটা এই অভিলম্বের সঙ্গে এমন কোণ করে বেরোবে যাতে করে সেম এই কোণটাই উৎপন্ন হয়। এবার তুমি বলো কোন দিকে যেতে পারে? যদি এইদিকে আসে তাহলে কি আর ওই সেম কোণ উৎপন্ন হবে না? একমাত্র একটাই ওয়ে আছে, সেটা হচ্ছে এইটা। যদি এই দিকে চলে যাই তাহলেই একমাত্র সেম একই কোণ উৎপন্ন হবে, সেটা হচ্ছে কত? এইটা, তাই না? এবং সেটাও সেটাকে আমরা R দিয়ে ডিফাইন করি, কিন্তু I আর R পরস্পর সমান হয় প্রতিফলনের সূত্র থেকে। এইবার আমরা এটা জানি যে প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি প্রতিফলনের পর সবসময় হয় তো ফোকাসে মিলিত হয় অথবা ফোকাস থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। তাহলে এই ক্ষেত্রে এই বিন্দুটা হচ্ছে আমাদের বক্রতা কেন্দ্র আর এটা হচ্ছে ফোকাস, ঠিক আছে? তো ফোকাসে গিয়ে তো ডাইরেক্ট মিলিত হচ্ছে না, যেহেতু কী করতে হচ্ছে, এই প্রতিফলিত রশ্মিটাকে আমাকে পেছনে এভাবে বাড়িয়ে ফোকাস পর্যন্ত নিয়ে আসতে হচ্ছে, যাতে করে আমি যদি এখানে আমার চোখ দিয়ে দেখি, কোনো একজন যদি দেখে এখানে চোখ দিয়ে, যাতে করে তার মনে হয় এই যে প্রতিফলিত রশ্মিটা সব ডাইরেক্ট এই ফোকাস বিন্দু থেকে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কোনটা হবে? সঠিক উত্তর হবে যে মুখ্য ফোকাস থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, এটাই হচ্ছে সঠিক উত্তর, যেটা কিন্তু তোমরা অপশন ডিতে পাচ্ছ। তো আমি দেখিয়ে দিচ্ছি, দেখো 1.5 বলেছে মুখ্য ফোকাস থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। তো এটা হলো সঠিক উত্তর। তোমাদেরকে আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম এই বইটাতে অনেক উত্তর ভুল করেছে, ঠিক আছে? তার মধ্যে এটা একটা। তোমরা যদি এটার উত্তর দেখতে চাও তাহলে দেখো এই উত্তরটা কিন্তু কি করেছে, এখানে তোমাকে দেখিয়ে দিচ্ছি আমি। এই উত্তরটা করেছে, এটা কয়ের দাগের কোশ্চেন, এটা হচ্ছে 1.5 দেখো সি করেছে। তো সি মানে কোন উত্তরটা হচ্ছে? সি মানে হচ্ছে মুখ্য ফোকাস দিয়ে যায়, তা কিন্তু নয়। তুমি দেখতেই পেলে, তোমাকে আমি খুব সুন্দরভাবে এক্সপ্লেন করে দিলাম, সেটা হচ্ছে মুখ্য ফোকাস থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়,
ঠিক আছে, এইখানে তাহলে ভুল উত্তর করেছে, তাই নয় কি? তা সেই জন্যই তোমাদেরকে বলছি এইগুলোর দরকার আছে। তোমরা হয়তো অনেকে ভাবতে পারো যে এটা করার কি দরকার, এটা তো আমাদের উত্তরগুলো সব দেওয়াই আছে, তাই না? কিন্তু এই ধরনের কোশ্চেন যেগুলোর উত্তর ভুল করেছে সেইগুলোর জন্যই তোমাদের একান্ত জানা দরকার, ঠিক আছে? সেই জন্যই আমি এই প্রশ্নগুলো আলোচনা করে দেওয়া। তারপরের কোশ্চেন বলেছে দিনের বেলায় আকাশকে নীল দেখায়, তার কারণ কি? অবশ্যই এটা আমরা সকলে জানি, আলোর বিক্ষেপণের জন্য। তারপরের কোশ্চেন আছে, বলেছে নিম্নলিখিত এককগুলির মধ্যে কোনটি প্রবাহ মাত্রার একক? খুব খুব ভালো কোশ্চেন। প্রবাহ মাত্রার একক আমরা কিন্তু সচরাচর আমরা কি ব্যবহার করি? অ্যাম্পিয়ার ব্যবহার করি, কিন্তু এখানে কিন্তু তোমাকে ডাইরেক্ট অ্যাম্পিয়ার কথাটা এক জায়গাতেও উল্লেখ নাই, ঠিক আছে? তাহলে এই কোশ্চেনটা কিভাবে দিল? তাহলে আমরা দেখো প্রবাহ মাত্রা আই সমান জানি কিউ বাই টি। এই যে এক্সপ্রেশনটা তোমরা জানো, পড়েছো প্রবাহ মাত্রার সংজ্ঞায়, সেইখান থেকে তোমাকে এই এককটা তুলে দিয়েছে। তাহলে এখানে কিউবের একক কি হয়? কিউবের একক হয় কুলম্ব, ঠিক আছে? আর নিচে সময়ের একক সেকেন্ড, স্বাভাবিকভাবে সেকেন্ড। তাহলে কুলম্ব পার সেকেন্ড হচ্ছে এখানকার প্রবাহ মাত্রার সঠিক উত্তর। তাহলে কুলম্ব পার সেকেন্ড কোথায় আছে? দেখো এটা কুলম্ব সেকেন্ড, এটা হবে না। এই যে কুলম্ব সেকেন্ড ইনভার্স যেটা আছে সেটাই হলো তোমার সঠিক উত্তর, ঠিক আছে? তারপরে 8 দাগের কোশ্চেনটা চলে এসো। বলেছে তাপমাত্রা কমালে অর্ধপরিবাহীর রোধাঙ্ক। তাপমাত্রা যদি কমে তাহলে অর্ধপরিবাহীর রোধাঙ্ক কি হয়? এক্ষেত্রে মনে রাখতে হবে যে তাপমাত্রা যদি কমানো হয় তাহলে অর্ধপরিবাহীর রোধাঙ্ক কিন্তু বৃদ্ধি পায়, ঠিক আছে? তারপরের কোশ্চেনটা কি বলেছে? বলেছে যে বৈদ্যুতিক যন্ত্রের গায়ে তারা তারা মানে স্টার চিহ্ন ড্যাশ কি নির্দেশ করে? এক্ষেত্রে মনে রাখবা, তোমাদেরকে বলে রাখি, এই কোশ্চেনটা তোমরা যখন ফ্রিজ কিনতে যাও তখন দেখবা লেখা থাকে 5 স্টার বা 3 স্টার, এরকম লেখা থাকে না? সেই স্টারের কথা বলেছে। অনেকে বলে যে আমরা 5 স্টার ফ্রিজ নিব, কেউ বলে 3 স্টারই ভালো, ঠিক আছে? এই স্টারটা অ্যাকচুয়ালি কী নির্দেশ করে? এটা কিছুই না, তোমাদের এনার্জি রেটিং নির্দেশ করে। মানে ওই ফ্রিজটা এক মাসে কতটা বা এক বছরে কতটা তড়িৎ শক্তি ব্যয় করবে, সারা বছর যদি চালিয়ে রাখি তাহলে কতটা তড়িৎ শক্তি ব্যয় করবে সেটাই নির্দেশ করে এই স্টার চিহ্ন দিয়ে, ঠিক আছে? তার মানে তোমাদেরকে আজ থেকে এটা শিখে নিলে যে যার যত স্টার বেশি তার তত এনার্জি রেটিং ভালো, ঠিক আছে? তার মানে কম কারেন্ট খাবে। তার মানে অনেকের একটা ভাবনা চিন্তা থাকে যে স্টারওয়ালা 5 স্টার যে ফ্রিজ, সেই 5 স্টার ফ্রিজে হয়তো আমার বেশি কারেন্ট খেয়ে নেবে, তা নয়, 5 স্টার ফ্রিজেই কম কারেন্ট খাই, ঠিক আছে? এটা মাথায় থাকে যেন। তাহলে স্টার দিয়ে কি? স্টার দিয়ে আমরা এনার্জি রেটিংটা বোঝাই। তাহলে এখানে অপশান ডিটা হচ্ছে সঠিক উত্তর। তারপরের কোশ্চেনটা কি বলেছে? বলেছে নিচের মৌলগুলির মধ্যে কোন তিনটি ত্রয়ী সূত্র গঠন করে না? ত্রয়ী সূত্র গঠন করে না, এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশান এ, এবং সেটা কি? অক্সিজেন, সালফার ও এটা হচ্ছে সেলিনিয়াম। আর বাদ বাকি যেগুলো আছে সবাই কিন্তু ত্রয়ী সূত্র গঠন করে, ত্রয়ী গঠন করে ত্রয়ী সূত্রটা। তারপর কি বলেছে? দীর্ঘ পর্যায় সারণীতে চ্যালকোজেন মৌলগুলি অবস্থিত কোনটাতে? এক্ষেত্রে হবে গ্রুপ সি। সি এর অপশানটা গ্রুপ 16। গ্রুপ 16টায় তোমার চ্যালকোজেন মৌলগুলো অবস্থান করছে। তারপরে কি বলেছে? তারপরে বলেছে যে কোন যৌগের ধাতব আয়নের অষ্টক পূর্ণ সম্ভব নয়? তো এখানে দেখো সোডিয়াম, NaCl, CaO, LiH আর MgCl2, এই যে এ, বি আর সি, এই এ, বি আর ডি, এই তিনটে অপশান দেখছো, এদের কিন্তু প্রত্যেকেরই অষ্টক পূর্ণ হয়েছে, অর্থাৎ তারা অষ্টক সূত্রটা মেনে যৌগ গঠন করেছে, ঠিক আছে? কিন্তু এইখানে LiH যেটা দেখতে পাচ্ছ, এই যে হাইড্রোজেন আছে আর লিথিয়াম আছে, এরা কারা? এরা হচ্ছে হিলিয়ামের কাছাকাছি মৌল, ঠিক আছে? তাই এদের ক্ষেত্রে অষ্টক নিয়মটা মেনে চলে না, এরা দ্বৈত সূত্র যেটা আছে সেই দ্বৈত সূত্র মেনে চলে, ঠিক আছে? তাই এই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে এটা। এর পরের কোশ্চেন কি আছে? পরের কোশ্চেন আছে যে দুটি পরমাণুর মধ্যে সর্বাধিক কয়টি সমযোজী বন্ধন গঠন হতে পারে? তো এই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে 3টি, ঠিক আছে? তারপরে কোশ্চেন, মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের জলীয় দ্রবণ পাওয়া যাবে, কি পাওয়া যাবে? মৃদু তড়িৎ বিশ্লেষ্য জলীয় দ্রবণ কাদের বলে? যারা জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয় না তাদের মৃদু তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ বলে, ঠিক আছে? এবার আমি এক কাজ করলাম, একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিলাম, তার জলীয় দ্রবণ করলাম, তার ফলে কি হবে? ওইখানে জলীয় দ্রবণে সব কটা অণু, যে পদার্থটা নিয়েছি তার সব কটা অণু বিয়োজিত হয় না, আবার কিছু কিছু অণু বিয়োজিত হয়। এখানে মৃদু তড়িৎ বিশ্লেষ্য মানে কি? সব অণু বিয়োজিত হবে না,
তবে একেবারেই যে বিয়োজিত হবে না তাও নয়। তাহলে কিছু কিছু অণু ভেঙে গিয়ে আয়ন তৈরি হবে, আবার কিছু কিছু অণু অবিয়োজিত অবস্থাতেই থাকবে। তো সেই জন্য মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের জলীয় দ্রবণে আমরা আয়ন এবং অণু দুটোকেই কিন্তু পাবো। ঠিক আছে, এটা মাথায় থাকে যেন। তারপরের কোশ্চেন বলেছে যে যন্ত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয়। এই কোশ্চেনটা আগের পেজেও ছিল এবং আগের পেজেও আমি সাবধান করে দিয়েছি। এইখানে দেখো অপশানে দুটোই থাকবে, ভোল্ট মিটারও থাকবে, ভোল্টামিটারও থাকবে। এক্ষেত্রে তোমার সঠিক উত্তর হয়ে যাবে ভোল্টামিটার। ঠিক আছে, খুব মনোযোগ সহকারে এই উত্তরটা করবে, আমি আগের পেজের করানোর সময়ও এই কথাটা বলেছি। তারপরের কোশ্চেন বিভাগ খ বলেছে কি সৌর প্যানেল তৈরিতে কোন ধাতু ব্যবহার করা হয়। এই কোশ্চেনটাও একটু ভালো করে পড়বে। এখানে যে ওই কোশ্চেনটা ধাতু না বলে মানে অর্ধপরিবাহীর কথাও বলতে পারে। অর্ধপরিবাহী যদি বলে থাকে তাহলে সেক্ষেত্রে সিলিকন হবে, তার কারণ সৌর প্যানেলগুলো সাধারণত সৌরকোষ দিয়েই তৈরি করা হয়। ঠিক আছে, সৌরকোষ দিয়েই তৈরি করা হয়, আর সৌরকোষে আমরা স্বাভাবিকভাবে সিলিকন থাকে। ঠিক আছে, অর্ধপরিবাহীগুলো থাকে এবং সেই অর্ধপরিবাহীটা কি সিলিকন থাকে, কিন্তু এখানে ধাতুর কথা বলেছে। সুতরাং ধাতু এক্ষেত্রে তোমার রূপো ব্যবহার করা যেতে পারে, রূপো। আবার কখনো কখনো তামাও ব্যবহার করা হয়, শুধু যে রূপো তা নয়। তাহলে রূপো এবং তামা যে কোনো একটা উত্তর লিখবে। তারপর বলেছে বায়োগ্যাসের প্রধান উপাদান কি, এটা তোমরা সকলে জানো, এটা হবে মিথেন। ঠিক আছে, তারপর বলেছে ওজোন স্তর ধ্বংসের একটি ক্ষতিকারক প্রভাব লেখো। তো ওজোন স্তর ধ্বংসের একটি কেন, অনেক ক্ষতিকারক প্রভাব আছে, তো আমি দেখিয়ে দিচ্ছি প্রভাবগুলো কি কি। দেখো ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকারক প্রভাব একটি বলেছে, আমি অনেক কটাই দেখিয়ে দিচ্ছি। প্রথমত সূর্যের অতিবেগুনি রশ্মি, সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি পৃথিবীতে এসে পৌঁছায়, ফলে কি ঘটনা ঘটবে, চামড়ার ক্যান্সার, চোখের ছানি পড়া ইত্যাদি রোগের প্রাদুর্ভাব বাড়বে। দ্বিতীয়ত পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাবে। তৃতীয়ত উদ্ভিদের সালোক সংশ্লেষ প্রক্রিয়া ব্যাহত হবে। এইগুলোই হচ্ছে এর ক্ষতিকারক প্রভাব। তো ঠিক আছে, এবার পরবর্তী কোশ্চেনে আসা যাক। তারপরে কোশ্চেন দেখো বলেছে বয়েলের সূত্রের ধ্রুবক রাশিগুলি কি কি। তো এই ক্ষেত্রে দুটো ধ্রুবক রাশি থাকে, একটা হচ্ছে গ্যাসের ভর, আর 2 নম্বরটা হচ্ছে তোমার গ্যাসের উষ্ণতা। ঠিক আছে, তারপরে কোশ্চেন সত্য অথবা মিথ্যা লেখো। বলেছে আদর্শ গ্যাসের অণুগুলির শুধুমাত্র গতিশক্তি থাকে, এটা অবশ্যই সত্য। ঠিক আছে, এদের কোনো স্থিতি শক্তি থাকে না। তারপরের কথা বলেছে কোন অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। তো আমি আগের দিনও বলেছিলাম নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতা, এটাই হচ্ছে এটা সঠিক উত্তর। তারপরের কথা কি বলেছে গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র কাকে বলে। তো গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র সংজ্ঞা কি, আমরা সকলে জানি যে একটা গোলীয় দর্পণ মানে সেটা হচ্ছে একটা গোলকের অংশ, তাই না। আমি এটা খাতায় বুঝিয়ে দিচ্ছি। যে কোনো গোলীয় দর্পণই একটা গোলকের অংশ হয়। ঠিক আছে, আমি যদি এটা একটা গোলীয় দর্পণের ভাবি এবং এটাকে যদি আমি এইভাবে ডট ডট দিয়ে গোলকটা যদি কমপ্লিট করি, তাহলে এই গোলকটার একটা কেন্দ্র থাকবে, তাই না, সেইটাই হচ্ছে এই দর্পণটার বক্রতা কেন্দ্র। তাহলে কি বলতে হবে, সংজ্ঞাটা বলতে হবে যে কোনো গোলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের যে কেন্দ্রটা সেটাই হচ্ছে তার বক্রতা কেন্দ্র। তারপরে কোশ্চেন আছে দেখো বলেছে দীর্ঘদৃষ্টি সম্পন্ন ব্যক্তি কোন ধরনের লেন্স যুক্ত চশমা ব্যবহার করবেন। তো এই ক্ষেত্রে উত্তর হয়ে যাবে উত্তল। ঠিক আছে, তারপরে কোশ্চেন অথবা দেওয়া আছে দন্ত চিকিৎসকেরা কি ধরনের দর্পণ ব্যবহার করে। দন্ত চিকিৎসকেরা অবতল, এটা হচ্ছে লেন্স আর এটা হচ্ছে দর্পণ। ঠিক আছে, তারপরে কোশ্চেন নীল রং এর কাঁচের ভিতর দিয়ে একটি লাল গোলাপ ফুলকে দেখলে কেমন দেখাবে। এটা আমরা সকলে জানি যে লাল গোলাপ ফুলটার বর্ণটা লাল কেন, তার কারণ সে হচ্ছে বর্ণালীর যে 7টা কালার আছে তার মধ্যে কেবলমাত্র লাল কালারটাকেই ও রিফ্লেক্ট করে, আর বাদ বাকি কালার যদি ওর উপর এসে পড়ে তাহলে সেক্ষেত্রে কি হবে, সেটা ও শোষণ করে নেয়। তাহলে যেহেতু নীল কাঁচের ভিতর দিয়ে দেখছি, নীল কাঁচের ভিতর দিয়ে ওই লাল বর্ণটা আসার সময় ওটা কী হয়ে যাবে,
ওটা শোষণ করে নেবে এবং আমরা আলোটাকে ফুলটাকে কীরকম দেখব না কালো দেখব। তারপরে কোশ্চেন, রোধের শ্রেণী সমবায়ে প্রতিটি রোধের কোন ভৌত রাশি ধ্রুবক থাকে? তো এটা আমরা সবাই জানি, আগের দিনও বলা হয়েছে আগের সেটটা করার সময়, যে রোধের শ্রেণী সমবায় যদি থাকে তাহলে প্রত্যেকটা রোধের ভিতর দিয়ে আমরা প্রবাহ মাত্রাটা একই পাই। ঠিক আছে, তারপরের কোশ্চেন কি আছে? তারপরে কোশ্চেন বলেছে কতগুলি রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে তুল্য রোধ ওই সমবায়ের ক্ষুদ্রতম রোধ অপেক্ষা ক্ষুদ্রতর হবে? তো এটা অবশ্যই সত্য। ঠিক আছে, তাহলে এটা সত্য। আর এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে প্রবাহ মাত্রা। লিখিয়ে দিই সবই যখন লিখছি। ঠিক আছে, এটা হচ্ছে প্রবাহ মাত্রা আর এটা সত্য। তারপরে বলেছে ডায়নামাতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? তো এখানে হবে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে। ঠিক আছে, তারপরের কোশ্চেন, গৃহস্থলীর বর্তনীতে বা গৃহ বর্তনীতে কোন তারের সঙ্গে ফিউজ তার যুক্ত থাকে? এটা হবে লাইভ তার। ঠিক আছে, তারপরে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভর সমতা বিধান করো। এটা ভালো বলেছে। এটি কঠিন সমযোজী যৌগ। কঠিন সমযোজী যৌগ কোনটি? কঠিন সমযোজী যৌগ হচ্ছে চিনি, এবং এখানে কিন্তু তোমাকে ডাইরেক্ট চিনি বলে দেয়নি, চিনির পরিবর্তে চিনি সংকেতটা দিয়ে দিয়েছে, এটা হচ্ছে চিনি সংকেত। তো এই ক্ষেত্রে এই জায়গাটায় কি হচ্ছে? এই জায়গাটাই হচ্ছে আমার ডিএটটা, একের সঙ্গে ডি মিলছে। তারপর বলেছে অনুমধ্যস্থ কেন্দ্রীয় পরমাণুতে দুটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে। কোনটিতে দুটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে? তো এইটার জন্য নিঃসঙ্গ ইলেকট্রন জোড়টা কি সেটা জানতে হবে। তো এটা আমি পরে বলে দিচ্ছি। ঠিক আছে, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কি আর বন্ড পেয়ারই বা কি একটু পরে বলে দিচ্ছি। ঠিক আছে, তো আপাতত এইটার জন্য উত্তরটা হচ্ছে দুটি থাকে তোমার এই জলে। তো এখানে এটার জন্য উত্তর হচ্ছে তোমার সি। আগে এটা করে নাও, তারপর আমি ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। তারপর বলেছে সমযোজী এক বন্ধন ও দ্বিবন্ধন উভয় বর্তমান কোনটিতে? তাই তো, সমযোজী এক বন্ধন এবং দ্বিবন্ধন এই C2H4 অর্থাৎ এই ইথিলিন এটাতে অবস্থিত। ঠিক আছে, তো এটা কি হবে? বি। আর এটা কি হচ্ছে? অনুমধ্যস্থ কেন্দ্রীয় পরমাণুতে একটি নিঃসঙ্গ জোড় থাকে এটাতে, এরটাতে। এটা তোমরা করে নাও, তারপর আমি দেখিয়ে দিচ্ছি যে এই যে দুটো ব্যাপার এখানে দুটো দিয়েছে, একটাতে দুটো নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, একটাতে একটি, এটা কিভাবে আসছে আমি দেখিয়ে দিচ্ছি। এই পেজটা শেষ হয়ে যাক। তারপরে কি বলেছে? আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে মোট কয়টি মৌল আছে? দ্বিতীয় পর্যায়ে 8টি মৌল আছে। ঠিক আছে, তাহলে এটা কত হবে? 8টি। এবার আমি এই দুটো একটু বুঝিয়ে দিই যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কোনগুলো এবং এটাতে দুটো কেন হলো আর এখানেই বা একটা কেন হলো সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো আমি উদাহরণ দিয়েই বোঝাচ্ছি। প্রথমে আমি কোনটা নিব? তো অ্যামোনিয়ার ক্ষেত্রে আমি অ্যামোনিয়ার কিছুই না, NH3 যেটা আছে তার আমি লুইস ডট গঠনটা একটু দেখাবো, তাহলে তোমরা বুঝে নেবে। তো অ্যামোনিয়ার ক্ষেত্রে নাইট্রোজেনটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। আচ্ছা, এবার এখানে কেন্দ্রীয় পরমাণু বিষয়টা কি সেটাও তোমাদেরকে একটু জানার দরকার আছে। কেন্দ্রীয় পরমাণু হচ্ছে এখন আপাতত ক্লাস 10-এর জন্য মনে রাখো, কেন্দ্রীয় পরমাণু হচ্ছে এই অণুতে যেটা সংখ্যা কম সেটি। শুধুমাত্র এটা বলেই নয়, এছাড়া আরও অনেক ফ্যাক্টর কাজ করে, কিন্তু ক্লাস 10-এর জন্য তোমরা এটাই মনে রাখো, কেন্দ্রীয় পরমাণু হচ্ছে যেটা সংখ্যা কম সেটি। ঠিক আছে, তাহলে এখানে দেখো নাইট্রোজেন কটা আছে? একটা। আর হাইড্রোজেন আছে কটা? 3টে। তাহলে নাইট্রোজেনটাই কেন্দ্রীয় পরমাণু। ঠিক আছে, এবার আমি লুইস ডট গঠনটা একটু দেখাই। এখানে একটা হাইড্রোজেন রাখলাম, এখানে একটা হাইড্রোজেন, 3টে হাইড্রোজেন আমি 3 মাথায় এইভাবে দেখালাম। ঠিক আছে, তাহলে নাইট্রোজেনের আমার টোটাল ইলেকট্রন হয় 7টি, সবাই জানি আছি। তাহলে 7টির আমি যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে 2,5 এটা হবে। বাইরের কক্ষে কটি? 5টি। তো 5টি আমাকে একটু দেখাতে হবে। এখানে একটা দিলাম, এখানে একটা, আর এখানে একটা, 3টে থাকলো। আর দুটো আমি এই মাথায় একটা দিচ্ছি, এই মাথায় একটা দিচ্ছি। ঠিক আছে, টোটাল 5টা হয়ে গেল। এবার হাইড্রোজেন অণুগুলোর প্রত্যেকের কটা করে ইলেকট্রন থাকে? একটা করে। এর একটা, আবার সিমিলারলি এরও একটা, তাই না? এবার এরা কি করবে? এই নাইট্রোজেন একটা ইলেকট্রন এখানে দান করবে বন্ডে, এই হাইড্রোজেন একটা দান করবে, এই নাইট্রোজেন একটা দান করলো, হাইড্রোজেন একটা দান করলো। ঠিক আছে, সবাই দান করার পর দেখো এখান থেকে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে এই নাইট্রোজেন থাকলো, এই ইলেকট্রনটা আর হাইড্রোজেনের ইলেকট্রনটা মিলে একটা বন্ড তৈরি করবে। ঠিক আছে, এবং হাইড্রোজেন এটার সঙ্গে যুক্ত থাকবে। সিমিলারলি
এই হাইড্রোজেনটা এবং এই হাইড্রোজেনটা দুটোই অন্য আরও দুটো বন্ড তৈরি করে এইভাবে যুক্ত থাকবে। এবার দেখো নাইট্রোজেনের কাছে বাইরের কক্ষে মোট 5টা ইলেকট্রন ছিল, তার মধ্যে এই একটা আর এই একটা, এই টোটালি কিন্তু এই বন্ডে ব্যবহার হয়েছে, আর বাদ বাকি টোটাল 3টে বন্ডে ব্যবহার হয়েছে, আর বাদ বাকি দুটো কিন্তু পড়ে আছে, যে একটা এই সাইডে ছিল একটা এই সাইডে, এই দুটো কিন্তু পড়ে আছে। সেটা আমি হয়তো এই সাইডে আর এই সাইডে দেখাচ্ছি, তুমি অন্য জায়গাতেও দেখাতে পারো, সেটা তোমার খুশি, তুমি ইচ্ছা করলে দেখাতেই পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, দেখো এই দুটো ইলেকট্রন কিন্তু কোনো প্রকার বন্ডে ব্যবহার হয়নি, কোনো প্রকার বন্ড গঠন করতে ব্যবহার হয়নি, আর যেগুলো বন্ডে ব্যবহার হয়েছে সেইগুলোকে আমরা বন্ড পেয়ার বলি। ঠিক আছে, আর যেহেতু এই দুটো ইলেকট্রন কোনো প্রকার বন্ডে ব্যবহার হয়নি, নাইট্রোজেনের কাছেই আছে, তার জন্য এই ইলেকট্রনগুলোকে আমরা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বলি। ইংলিশ নাম হচ্ছে লোন পেয়ার, শর্টকাটে আমরা এলপি দিয়ে ডিফাইন করি। তাহলে এইগুলো কি, এই যে দুটো, এই দুটো হচ্ছে এলপি। তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে এই পরমাণুর ক্ষেত্রে এই যে অণুটা, এই অণুতে কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন, তার কাছে কটা এলপি আছে? 2টি। সিমিলারলি তুমি যদি জলের বের করো, জলের ক্ষেত্রে কি হবে? একটা হাইড্রোজেন, জলের ক্ষেত্রে জলের সংকেত কি? H2O, এখানে ওটা দেখতে পাচ্ছ তোমার কেন্দ্রীয় পরমাণু, তাই না? তাহলে ও একটা এদিকে থাকলো, আর হাইড্রোজেন দুই সাইডে দুটো আমি রাখলাম এভাবে। ও এর টোটাল ইলেকট্রন কটা? 8টি। তাহলে ইলেকট্রন বিন্যাস করলে 2,6, তাহলে এখানে 6টা ইলেকট্রন থাকবে। সেই 6টা ইলেকট্রন আমি দেখাচ্ছি, এখানে দুটো, এখানে দুটো, আর এইখানে একটা একটা করে দেখালাম, টোটাল 6টা হয়ে গেল। হাইড্রোজেনের কাছে একটা থাকবে, এইখানে এই হাইড্রোজেনের একটা, তারা ইলেকট্রন এ ইলেকট্রনে দান করবে, এখানে এটাকে এখানে এ দান করলো, এইটা এখানে দান করলো, এ এখানে দান করলো। দেওয়ার পর এখান থেকে কি তৈরি হচ্ছে দেখো, এই তো অক্সিজেন থাকলো, অক্সিজেনের কাছে ওপরের দুটো আর নিচের দুটো, এই দুটো কিন্তু কোনো প্রকার ওরা দান করেনি, মানে নিজের কাছেই আছে, আর এইটা দান করেছে, আর হাইড্রোজেন একটা দান করেছে। তাহলে দুটো মিলে একটা বন্ড তৈরি হয়ে গেল, এইদিকে একটা বন্ড হলো, আর এইদিকে আর একটা বন্ড হবে। তাহলে দেখো বন্ডে যেগুলো ব্যবহার হয়নি সেগুলোর সংখ্যা কয়টি? এই যে এখানে দুটো, এখানে দুটো। এবার পেয়ার বলছে, সেই জন্য দুটো মিলিয়ে একটা ধরা হয়। এখানে দেখো এলপি মানে কটা? এলপি মানে হচ্ছে এই দুটো মিলিয়ে, ঠিক আছে, দুই জোড়া। পেয়ার কথাটা আসছে এই জন্যই, ঠিক আছে, পেয়ার কথাটা ওই জন্য আসছে, তাহলে দুটো মিলে একটা পেয়ার, তাই না? তাহলে এখানে এলপি কটা ছিল? এলপি ছিল একটি, আর এখানে দুই জোড়া, এই কথাটা মনে রাখতে হবে। তাহলে জলের অণুর ক্ষেত্রে এলপি কটা হলো? এলপি হলো আমার 2টি, আর এটার ক্ষেত্রে এলপি হলো একটি, তাই না? এলপি এখানে নামেই আছে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, তার মানে দুটো মিলিয়ে এক জোড়, তাই হয়তো, তাই নয় কি? তাহলে এখানে কটা ইলেকট্রন জোড় আছে? নিঃসঙ্গ ইলেকট্রন জোড় একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, তার মানে দুটো মিলিয়ে একটা জোড়, ঠিক আছে? সেই জন্য এখানে যেহেতু দুটো আছে তাই এলপি হলো একটি। আর এখানে দেখো, এখানে এক জোড়া, এখানে এক জোড়া, তার মানে দুই জোড়া ইলেকট্রন ফাঁকা আছে, যার জন্য এলপি হচ্ছে জলের ক্ষেত্রে 2টি। আশা করছি ব্যাপারটা আমি বোঝাতে পেরেছি। যদি এইগুলো তোমার বোঝার প্রয়োজন মনে না হয় তাহলে ছেড়ে দাও, পরের স্টেপে চলে আসো। এবার দেখো পরের কোয়েশ্চেনটা আছে কত? 2.13, মানে 2-এর 13 দাগের কোয়েশ্চেন। বলেছে একই পর্যায় এর বাম থেকে ডান দিকে অগ্রসর হলে মৌলগুলির আয়োনাইজেশন এনার্জি বা আয়োনাইজেশন শক্তি ক্রমশ বাড়ে না কমে? তো এটা মনে রাখবা যে বাড়ে, ঠিক আছে? এটা পর্যায় সারণী যখন তোমরা পড়েছো তখন তোমরা সকলেই জানো যে আয়োনাইজেশন এনার্জি মানে, হ্যাঁ এখানে নামটার সঙ্গে একটু সমস্যা হতে পারে। আয়োনাইজেশন এনার্জি অনেক বইয়ে কিন্তু আয়নীভবন শক্তিও লেখা থাকে, তো এটা মনে রাখবে, আয়োনাইজেশন এনার্জি মানেই আয়নীভবন শক্তি, ঠিক আছে? তারপরে কোশ্চেন কি বলেছে? কোনো শ্রেণীর ওপর থেকে নিচে নামলে মৌলগুলির বিজারণ ক্ষমতা বাড়ে না কমে? তো এক্ষেত্রে উত্তর হবে বাড়ে, ঠিক আছে? এগুলো তো তেমন কিছু ব্যাপার না, এগুলো এমনি বই পড়লেই পারা যায়। তারপরের কোশ্চেন কি বলেছে? কোন পর্যায়ে সব মৌলগুলি তেজস্ক্রিয়? তো এখানে মনে রাখবা পর্যায় সারণীর সবচেয়ে নিচের যে পর্যায়টা আছে অর্থাৎ সপ্তম পর্যায়, সেই সপ্তম পর্যায়ের সব মৌলগুলি কি না তেজস্ক্রিয়। তারপর কি বলেছে? তারপর বলেছে তড়িৎ লেপনের একটি উদ্দেশ্য লেখো। তড়িৎ লেপন বিশেষত একটা ধাতব যে পদার্থগুলো হয় সেগুলো সৌন্দর্য বৃদ্ধি করা, সেগুলোকে মরিচের হাত থেকে রক্ষা করার জন্যই আমরা ব্যবহার করি, ঠিক আছে? তাহলে তড়িৎ লেপনের উদ্দেশ্য যদি বলো তাহলে বলবা যে ধাতব পদার্থের সৌন্দর্য বৃদ্ধি করা এবং মরিচের হাত থেকে রক্ষা করা, এই দুটো লিখে দিবে। তাই বলেছে একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম লেখো।
তো এখানে আমি যে উত্তরগুলো লিখবো তার সঙ্গে তোমাদের উত্তর নাও মিলতে পারে, তার কারণ তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ অনেকগুলোই হয়, তাই না, অনেকগুলোই হয়। তেমন আমি যদি একটা অ্যাসিডের কথা বলি তাহলে H2SO4 হবে, ঠিক আছে। তারপর আমি যদি লবণের কথা বলি NaCl হবে, আমি যদি ক্ষারের কথা বলি NaOH হবে। এগুলো সবগুলোই হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তারপরে কোশ্চেন কি বলেছে, তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটায়। আচ্ছা, রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য কোন শক্তিটা ব্যবহার করা হয়, তাহলে এখানে অবশ্যই তড়িৎ শক্তি হবে। ব্যাটারি থেকে তড়িৎ দেয়, তারপরেই তো বিক্রিয়াটা ঘটে, তাই না, তার জন্য তড়িৎ শক্তিটা রাসায়নিক শক্তির বিক্রিয়া ঘটায়। তারপরের কোশ্চেন, পিতলের চামচের ওপর রূপের প্রলেপ দেওয়ার সময়, পিতলের চামচের ওপর রূপোর প্রলেপ দেওয়ার সময় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে কি ব্যবহার করা হয়। এটা খুব ভালো কোশ্চেন, এবং এখানে তোমরা নামটার সঙ্গে সঙ্গে এর সংকেতটাও মনে রাখবে। তো এক্ষেত্রে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড, ঠিক আছে, এবং তার সংকেতটা হচ্ছে কে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এজি, তার মধ্যে আবার ফার্স্ট ব্র্যাকেট CN তার হোল টু দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তো অনেক সময় যদি MCQতে এই অপশনটা দিয়ে দেয় তখন তোমাদের সমস্যা হতে পারে, তো সেই জন্য আমি সংকেতটাও লিখে দিলাম, এবং নামটা কি, পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড। এবার আমরা বিভাগ ক্ষয়ে চলে আসি। তো বিভাগ ক্ষয়ে আমি ভিডিওর প্রথমেই যেমনটা বললাম যে এখানকার সব কোশ্চেন আমি করাবো না, এখানকার শুধুমাত্র যেগুলো গাণিতিক সমস্যা আছে সেগুলোই করাবো, ঠিক আছে। বিশেষ করে তোমাদের গাণিতিক সমস্যাগুলোই, ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে গাণিতিক সমস্যাগুলোতেই সমস্যা হয়ে থাকে, ঠিক আছে। আর এমনি এই যে মিথেন হাইড্রেট কাকে বলে এইটা তো তোমরা বইয়ে পেয়ে যাবে, তাই না। আর MCQগুলোর ক্ষেত্রেও কিছু ক্ষেত্রে সমস্যা হতে পারে, সেই জন্য MCQগুলো আমি এবং শর্টগুলো করিয়ে দিলাম। তো এবার আমরা চলে আসি ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো। বিভাগ খ, দেখো 3-এর 2-এর দাগের যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে একটা ম্যাথামেটিক্যাল প্রবলেম। বলেছে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 690 mmHg চাপে নির্দিষ্ট ভরের একটি গ্যাসের আয়তন 1000 সিসি। উষ্ণতা স্থির রেখে চাপ 750 mmHg করলে আয়তন কত হবে। তো এই কোশ্চেনটা কিভাবে করতে হবে চলো দেখে নেওয়া যাক। তো এখানে দেখো কোশ্চেনটা আমি দেখালাম, কোশ্চেনে প্রাথমিক চাপ, এই অঙ্কটা দেওয়া আছে বয়েলের সূত্র থেকে, হ্যাঁ। P1 প্রাথমিক চাপ দেওয়া ছিল তোমার 690 mmHg, আর প্রাথমিক আয়তন দেওয়া ছিল 1000 সিসি। তাহলে P1 ইকুয়াল টু লিখলাম, V1 ইকুয়াল টু লিখলাম, আর P2টা বলে দিয়েছিল কত, 750 mmHg। V2 বের করতে হবে। তো এখানে দেখবে অঙ্কটায় লেখা ছিল উষ্ণতা স্থির রেখে, সুতরাং প্রথমে যে 27 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারটা ছিল, যতক্ষণ প্রক্রিয়াটা চলেছে উষ্ণতাটা কিন্তু স্থিরই ছিল। তাহলে উষ্ণতা স্থির থাকে কোন সূত্রে, উষ্ণতা স্থির থাকে চার্লসের সূত্রে, চার্লসের সূত্রে। সুতরাং বোঝাই যাচ্ছে এটা হচ্ছে বয়েলের সূত্র থেকে অঙ্কটা দিয়েছে। তাহলে বয়েলের সূত্রের গাণিতিক রূপ আমরা সবাই জানি, P1 V1 ইকুয়াল টু P2 V2। তাহলে তাই লিখলাম, আমরা জানি P1 V1 ইকুয়াল টু P2 V2। এখান থেকে আমাকে V2 এর ভ্যালু বের করতে হবে। তাহলে V2 ইকুয়াল টু কী হলো, P1 V1 বাই P2। তাই লিখলাম P1 V1 বাই P2। এবার তুমি মানগুলো জাস্ট পুট করো, ক্যালকুলেট করো, অ্যান্সার হয়ে যাবে। তাহলে P1 এর মান এখানে হচ্ছে তোমার কত, 690, V1 এর মান হচ্ছে 1000, আর P2 এর মান হচ্ছে 750। আমি সবগুলো পুট করে দিলাম, ক্যালকুলেট করছি, দেখো একটা শূন্য কাটলাম। তারপরে 25 দিয়ে যদি আমি কাটি, 75কে 25 দিয়ে কাটলে হবে 3, আর 100কে 25 দিয়ে কাটলে হবে 4। তারপর 3 দিয়ে 690কে কাটলে হচ্ছে 230। এবার 230 আর 4 এটা গুণ করে হলো আমার কত, যে 920। এটা অবশ্যই সিসিতে অ্যান্সার হবে, কিউবিক সেমি, ঠিক আছে। তো এই গেল মোটামুটি 3-এর 2-এর দাগের কোশ্চেনটা। এবার পরবর্তী কোশ্চেনে কোথায় অঙ্ক আছে দেখি। তারপরে দেখো ঠিক এর অথবারটাই একটা প্রবলেম। বলেছে স্থির চাপে কোন উষ্ণতায় নির্দিষ্ট ভরের একটি গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার আয়তনের দ্বিগুণ হবে। এটা একটা অঙ্ক। তো এটা কীভাবে করব দেখে নিই। এখানে তোমাকে অঙ্কটা করার সময় একটু ধরে নিতে হবে যে V1টা কত, V1টা হচ্ছে V, মানে প্রাথমিক যে আয়তন, ঠিক আছে, সেটা V ধরে নিতে হবে। এবং T1টা হচ্ছে, তো তুমি জানোই, এটা তুমি এখানে লিখে দেবে ধরি, ঠিক আছে। T1টা কত, T1টা বলেছিল 0 ডিগ্রি সেলসিয়াস, আর 0 ডিগ্রি সেলসিয়াস মানেই হচ্ছে তোমার 273 কেলভিন। এটা আমরা সকলে জানা আছে, ঠিক আছে, এটা আমরা সকলে জানা আছে। তাই আমি বসিয়ে দিলাম 0 ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তে 273 কেলভিন বসালাম। তারপরে বলেছে
V2 অর্থাৎ অন্তিম আয়তনটা কত হবে বলেছে প্রাথমিকের দ্বিগুণ। তাহলে প্রাথমিকটা যদি V হয় তাহলে এটা 2V হবে, তাই করা হলো। আর T2টা বের করতে হবে, মানে কোন উষ্ণতায় গিয়ে এই আয়তনটা প্রাথমিকের দ্বিগুণ হয়ে যাবে, তাই করলাম। এই T2 বের করতে হবে। এবার একটা কথা বলে রাখি, এই অঙ্কটা আমি চার্লসের সূত্র থেকে করছি এবং চার্লসের সূত্রেরই প্রবলেম, কিন্তু চার্লসের সূত্রের দুটো রূপ আছে, একটা হচ্ছে কেলভিন স্কেলে আর একটা হচ্ছে তোমার ডিগ্রি সেলসিয়াস স্কেলে। তো আমি এক্ষেত্রে কেলভিন স্কেলের রূপটাকেই ব্যবহার করছি। তোমরা চাইলে যে ডিগ্রি সেলসিয়াসে যে রূপটা ছিল সেটা হচ্ছে VT ইজ ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস T/273, এটা ব্যবহার করেও করতে পারো, ঠিক আছে। তোমাদের যেটা ভালো লাগবে সেটা করবে, আমার এটা ভালো লাগে তাই আমি এইভাবে করছি, ঠিক আছে। তো চার্লসের সূত্রের যে রূপ, কেলভিন স্কেলে চার্লসের সূত্রের যে গাণিতিক রূপ সেটা হচ্ছে V1/T1 ইকুয়াল টু V2/T2। তো এখানে দেখো V1টা V ধরেছি, T1টা 273 বলেই দিয়েছে 0 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 273 কেলভিন। আর V2টা যেহেতু দ্বিগুণ তাই 2V হয়ে গেল, আর T2 বের করতে হবে। তাহলে এখান থেকে খুব সহজেই আমি T2টা ক্যালকুলেট করে নিতে পারি। T2 ইকুয়াল টু কত হবে, V2 T1/V1, ঠিক আছে। তোমরা চাইলে কোনাকুনি গুণ করে এটা বের করতে পারো, ঠিক আছে। এবার আমরা জাস্ট মানটা পুট করেছি। এখানে V2 এর মান হচ্ছে 2V, T1টা 273 কেলভিন আর V1টা V, কাটাকাটি করে দাও, V কেটে গেল, ঠিক আছে। তাহলে এটা অ্যান্সার দাঁড়াচ্ছে আমার কত, অ্যান্সারটা দাঁড়াচ্ছে T2 ইকুয়াল টু 546, 2 আর 273 গুণ করলে 546 কেলভিনে আসলো, ঠিক আছে। এবার তোমাকে অঙ্কটাই যেহেতু ডিগ্রি সেলসিয়াস দেওয়া ছিল তাই অঙ্কটা উত্তরটাও তুমি সবসময় ডিগ্রি সেলসিয়াসে এনেই দেখাবে। তাহলে কেলভিন থেকে ডিগ্রি সেলসিয়াসে আসতে গেলে কি করতে হয়, 273 বিয়োগ করতে হয়। তাই আমরা এটা থেকে 273 বিয়োগ করে সেলসিয়াসে নিয়ে চলে এলাম এবং বিয়োগ করার পরে কত হলো, 273 ডিগ্রি সেলসিয়াসই হলো আমার অ্যান্সার, ঠিক আছে। তো আশা করছি ব্যাপারটা বোঝাতে পেরেছি। তোমরা এই সূত্রটা থেকে যদি আসো, এই সূত্রটা থেকে তবুও কিন্তু হবে, ঠিক আছে। কি করতে হবে, কিছুই না, এইটা V0, এইটাকে ভিটিটাকে 2V0 ধরে নিতে হবে, 2V0 ধরে নিতে হবে। তাহলে এটাকে দেখো আমি এখান থেকে করে দিচ্ছি 1 প্লাস T/273, ঠিক আছে। এবার V0 কাটে, তাহলে কত হলো, এদিকে 2 দাঁড়ালো, তাই না, এদিকে দাঁড়ালো কত 2। এবার 2 ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে কত, 1 প্লাস T/273। এই 1টাকে এইদিকে নিয়ে আসো, তাহলে কত হচ্ছে, বিয়োগ হয়ে যাবে 1, তাই না, 2 থেকে 1 বিয়োগ হয়ে যাবে, 1 ইকুয়াল টু T/273। তাহলে T ইজ ইকুয়াল টু 273 তুমি ডাইরেক্ট পেয়ে গেলে, ঠিক আছে, ডাইরেক্ট পেয়ে গেলে। এইভাবেও করতে পারো, এইভাবেও করতে পারো, যেটা তোমাদের উইশ সেটা তোমরা করবে, ঠিক আছে, যেটা তোমাদের ইচ্ছা সেটা তোমরা করবে। এক্ষেত্রে কিন্তু একটা জিনিস ভালো, সেটা হচ্ছে তোমাকে আর বিয়োগ করে অ্যান্সারটা আনতে হলো না, ডাইরেক্ট সেলসিয়াসেই অ্যান্সারটা পেয়ে গেলে 273 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। তো এবার আমরা পরবর্তী কোশ্চেনে চলে আসি। আমরা এই কোশ্চেনটা করলাম, এবার পরবর্তীতে দেখো আবার অঙ্ক আমি দেখতে পাচ্ছি না, তবে 38-এর দাগের যে কোশ্চেনটা আছে, আশা করছি এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন এবং তোমাদের অসুবিধা হতে পারে। তো সেই জন্য আমি কোশ্চেনটা সলভ করে দিচ্ছি, কীভাবে করতে হয় তোমরা দেখে নাও। বলেছে ABC 3টি মৌল যাদের পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে Z-2, Z এবং Z+1। বি মৌলটি নিষ্ক্রিয় হলে A ও C মৌল দ্বারা গঠিত যৌগের মধ্যে কী ধরনের বন্ধন গঠন হবে আর যৌগটির সংকেত কীরকম হবে। তো এই কোশ্চেনটা খুব 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 ভালো কোশ্চেন এবং এখন দেখা যাচ্ছে এই ধরনের কোশ্চেনগুলো মাধ্যমিকে দিচ্ছে। আমাদের সময় তো এই ধরনের কোশ্চেনগুলো 11, 12, 11-এ আসতো, 11-এই পর্যায় সারণীটা ছিল। তো দেখে নাও কীভাবে করতে হয়। তো অঙ্কটা করার সময় তোমরা প্রথমে একটা টেবিল তৈরি করে নেবে, যেটা কিনা তোমার মেন্ডেলিভ প্রথম যে টেবিলটা দিয়েছিল, ঠিক আছে, সেরকম ছোট যে পিরিয়ডিক টেবিলটা আছে সেটা তৈরি করে নেবে। সেক্ষেত্রে তুমি দেখো আমি 8টা শ্রেণী এঁকেছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এবং যেহেতু আমার টোটালি 3টে মৌল তাই 2টোই পর্যায় এঁকেছি, আরও পর্যায় আঁকার দরকার নেই, সেই জন্য আমি আঁকিনি। এবার এখানে নাম্বারিং করে নেবে, এটা 1 নম্বর শ্রেণী, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এভাবে চললো 8 নম্বর পর্যন্ত। তো মেন্ডেলিফের যে পর্যায় সারণী, সেখানে আমরা সবাই জানি যে প্রথমত 7টাই শ্রেণী ছিল, তারপরে যখন নিষ্ক্রিয় গ্যাসগুলো আবিষ্কার হয় তখন 8ম শ্রেণীটা যুক্ত করা হয়, ঠিক আছে। এবার তোমাকে এই ধরনের কোশ্চেনগুলো করা দেওয়ার সময় তোমাকে সবসময় একটা রেফারেন্স দিয়ে দিবে। এখানেও সেই রেফারেন্সটা দেওয়া আছে, সেই রেফারেন্সটা কি বলে দিয়েছে দেখবা, বি মৌলটা হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস তাই বলেছে। তাই আমরা এই বি মৌলটাকে সবসময় এই নিষ্ক্রিয় গ্যাস 8ম শ্রেণীতে রাখলাম এবং বি এর যে পারমাণবিক ক্রমাঙ্ক জেড সেটা এখানে লিখে দিলাম। তারপরে এ মৌলর পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে Z-2, তাহলে নিশ্চয়ই এই বি থেকে 2 ঘর আগে এ মৌলটা বসবে,
তাই বসালাম z-2। আর সিটার বলেছে z+1, তাহলে এটা z যদি হয় ঠিক তার আগের ঘরটা কোনটা, পরের ঘরটা হচ্ছে যেটা z+1 এবং এটা ছিল সি। তাহলে তুমি প্রথমত এইটা তৈরি করে নিলে, পিরিয়ডিক টেবিলটাই তৈরি করে নিলে, ঠিক আছে, ABC এর যে পিরিয়ডিক টেবিলটা হবে সেটা শর্ট ফর্মে তৈরি করে নিলে এবং এখানে তুমি এদের ভ্যালেন্সিগুলো লিখে দিবে। ভ্যালেন্সি মানে যোজ্যতা, কীভাবে লিখবে শিখে নাও। প্রথম থেকে শুরু করলে 1 2 3 4, 4 পর্যন্ত গেলে, 4 পর্যন্ত যাওয়ার পর এবার কমতে লাগবে 3 2 1 0। আমরা জানি নিষ্ক্রিয় গ্যাসের যোজ্যতা সবসময় শূন্যই হয়, তাই না? তাহলে এইগুলো সব লিখে নেওয়ার পর এবার তোমাকে যে কোশ্চেনগুলো দিয়েছে তুমি খুব সহজেই অ্যান্সার করতে পারবে। তো এবার দেখো বলেছিল এ ও সি মৌল যদি তাদের যৌগ তৈরি হয় তাহলে তাদের যৌগটা কীরূপ হবে। তো এখানে তুমি দেখতে পাচ্ছ যে সি মৌলটা হচ্ছে ক্ষার ধাতু, তাই না? তাহলে একটা ক্ষার, এটা ধাতু, সরি, সি মৌলটা হচ্ছে একটা ধাতু। আর এ মৌলটা দেখো পর্যায় সারণীর ডান দিকে অবস্থান করছে, তাই এই মৌলটা হচ্ছে কি অধাতু। আর আমরা এটুকু সকলে জানি যে ধাতু আর অধাতু যুক্ত হয়ে সবসময় আয়নীয় যৌগই তৈরি হয়, আয়নীয় অথবা তড়িৎযোজী যৌগ তৈরি হয়। তাহলে এ আর সি যদি যৌগ গঠন করে তাহলে যৌগটা কি হবে, আয়নীয় বা তড়িৎযোজী। লিখে দিয়েছি দেখো, এ ও সি মৌল দুটি দ্বারা গঠিত যৌগটি হবে আয়নীয়, ঠিক আছে, লিখেছি। তারপরে 2 নম্বর আর একটা কোশ্চেন দিয়েছিল যে যদি যৌগ তৈরি হয়, যে প্রকার যৌগই তৈরি হোক তাদের সংকেতটা কীরকম হবে। তো সংকেত লেখার নিয়ম আমরা জানি, প্রথমে ধাতুটাকে লেখো, তারপরে অধাতুটাকে লেখো, লেখার পর এদের যে যোজ্যতা সেটা ইন্টারচেঞ্জ করে দাও। সি এর যোজ্যতা চাপিয়ে দাও এ এর মাথায়, আর এ এর যোজ্যতা চাপিয়ে দাও সি এর মাথায়, তাই করেছি। দেখো এ এর যোজ্যতা হচ্ছে 2, তাই সি এর কাছে 2 হয়ে গেছে। আর সি এর যোজ্যতা, সি এর মাথায় সি এর যোজ্যতা হচ্ছে 1, তাই না? তাই এ এর মাথায় 1 চেপে গেছে, তাহলে হয়ে গেল এটা C2A, এটা হয়ে গেল এদের সংকেত। আরেকবার বুঝিয়ে দিচ্ছি কি করতে হবে। ধাতুটাকে প্রথমে লিখো সি আর অধাতুটাকে পরে লেখো, লেখার পর এই এর যোজ্যতাটা লিখে দাও এইখানে, মানে সি এর কাছে, আর সি এর যোজ্যতা লিখে দাও এর কাছে, ইন্টারচেঞ্জ করে দাও, তাহলেই হয়ে গেল। তো এই ছিল মোটামুটি 3.8 এর কোশ্চেনটা, 3.8 এর কোশ্চেনটা। এবার আমরা পরবর্তী কোশ্চেনের সলভগুলো করি আস্তে আস্তে। বিভাগ ঘয়ে চলে এসো, আর এখানে কোনো প্রবলেম নেই। বিভাগ ঘয়ে তোমরা দেখো 4-এর 2-এর দাগের যে কোশ্চেনটা আছে সেটা একটা প্রবলেম দিয়েছে। সেটা কি বলেছে, 2 KClO3 ইজ ইকুয়াল টু 2 KCl প্লাস 3O2, যেখানে কে এর আণবিক ওজন বলা, কে এর পারমাণবিক ওজন বলা আছে 39, অক্সিজেনের 16 এবং ক্লোরিনের 35.5। তারপরে কোশ্চেন দিয়েছে কি 100 মোল KClO3 থেকে 1 নাম্বার দিয়েছে কত গ্রাম KCl এবং কত মোল O2 উৎপন্ন হবে। তো কোশ্চেনটা একটু জটিল কোশ্চেন, কিভাবে সলভ করতে হবে দেখে নাও স্টেপ বাই স্টেপ। তো প্রথমতই আমি কি করেছি, কোশ্চেনের যে বিক্রিয়াটা দেওয়া ছিল সেটা লিখে ফেলেছি। দেখো 2 KClO3 ইজ ইকুয়াল টু 2 KCl প্লাস 3O2। এটা লেখার পর আমি কি করলাম, এই যে KClO3 2 মোল নেওয়া হয়েছে, 2 মোল KClO3, সেটার আমি আণবিক ওজনটা বের করেছি। এখানে আমি লিখেছি আণবিক ওজন 2 তো থাকলোই, তার সঙ্গে কে এর জন্য 39, ক্লোরিনের জন্য 35.5 আর অক্সিজেনের জন্য 16। যেহেতু 3টে তাই 3 দিয়ে গুণ করার পর এটা সম্পূর্ণ ক্যালকুলেট করার পর আমার ভ্যালুটা এসছে 245, ঠিক আছে। আর এখানে KCl এর আমি বের করেছি, যেহেতু 2 অণু হয়েছে তাই KCl এর 2টা আগে গুণ করার পর কে এর জন্য 39 আর Cl এর জন্য 35.5 বসার পর এটা ক্যালকুলেট করার পর আমার এসছে কত 149। তাহলে আমরা কি বুঝতে পারলাম, আমরা বুঝতে পারলাম যে 2 মোল যদি KClO3 নিই তাহলে সেক্ষেত্রে কি আমাকে 1 অণু এই 149 গ্রাম KCl পাবো। তাহলে কি বললাম, 2 মোল KClO3 নিলে আমি 149 গ্রাম KCl পাবো, ঠিক আছে। তো এখান থেকে আমি ক্যালকুলেট করতে পারি। আবার আরেকটু যদি আমি বাড়িয়ে করি তাও হবে। আমাকে এখানে কোশ্চেনে বলেছে 100 মোল KCl নিতে হবে। কত মোল? 100 মোল। তাহলে আমি 2 মোল মানে আমি পেয়ে গেলাম কত, 245। আমি 100 মোল মানে কত সেটা বের করে নিলাম। তুমি যদি এটা বের না করো তাও হবে, তুমি এইভাবে করতে পারো। 2 মোল থেকে পাওয়া যায় 149 গ্রাম, তাহলে 1 মোল থেকে কত 149/2, আর 100 মোল থেকে কত, এইভাবেও তুমি করতে পারো, ঠিক আছে, এইভাবে করতে পারো। কিন্তু আমি করেছি কি, আমি আরেকটু ভালোভাবে করেছি। সেটা হচ্ছে 2 মোল KClO3 মানে আমি দেখতে পেলাম কত
দেখতে পেলাম যে 245 গ্রাম, তাহলে 1 মোল মানে কত আর 100 মোল মানে কত বের করে নিয়েছি। 100 মোল মানে হচ্ছে তোমার কত হলো 12,250 গ্রাম পেলাম, ঠিক আছে। এবার এখানে তুমি দেখতে পাচ্ছ যে 245 গ্রাম থেকে আমার KCl উৎপন্ন হচ্ছে 149 গ্রাম, তাহলে আমি বের করব 12,250 গ্রাম থেকে কত, তালি হয়ে গেল, সেটাই করেছি। দেখো এখানে লিখেছি 1 নম্বর কোশ্চেনটা যে 245 গ্রাম KClO3 থেকে KCl পাওয়া যায় 149 গ্রাম, 1 মোল থেকে কত পাওয়া যায়, আর 12,250 গ্রাম থেকে কত পাওয়া যায়। এটা ক্যালকুলেট করার পর আমার যে ভ্যালুটা এসছে সেটা হচ্ছে তোমার 7,450 গ্রাম। এবার তুমি যদি এইখান থেকে করো তবুও সেই একই উত্তরই কিন্তু আসবে। তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি, এটা যদি কাটো, ঠিক আছে, আমি যেটা বললাম প্রথমে এইভাবেও করতে পারো, তুমি এইভাবে যদি করো তাহলে এটা হচ্ছে 50 এবং 50 আর 149 গুণ করে তোমার 7,450 গ্রাম এটাই আসবে, ঠিক আছে। তুমি তাহলে এইটা না করেও করতে পারো, আমি ফালতু অঙ্কটা বড় করেছি, তুমি এইভাবে করতে পারো যে 2 মোল, প্রথমে লিখো যে 2 মোল KClO3 থেকে KCl পাওয়া যায় কত 149 গ্রাম, 1 মোল থেকে কত পাওয়া যায় আর 100 মোল থেকে কত পাওয়া যায়, তাহলে এটা অনেকটাই সহজ হয়ে গেল, ঠিক আছে। তারপরে আর একটা কোশ্চেন দিয়েছিল, সেটা ছিল কি, সেটা ছিল যে 100 মোল KClO3 থেকে কত মোল O3 পাওয়া যায়। তো আমরা এখানে বিক্রিয়া থেকে তোমরা দেখতে পাচ্ছ যে এটা নেওয়া হয়েছে কত মোল, 2 মোল থেকে পাচ্ছি 3 মোল, অক্সিজেন পাচ্ছি কত মোল, 3 মোল, 2 মোল থেকে 3 মোল, তাহলে 100 মোল থেকে কত, সেটাই করেছি এখানে। দেখো বলেছে 2 মোল KClO3 থেকে O2 পাওয়া যায় কতটা না 3 মোল, তাহলে 100 মোল থেকে কত, ক্যালকুলেট করার পর আমার 150 মোল অ্যান্সার এসছে। তো এই অঙ্কটা ভালো অঙ্ক ছিল। তো এবার পরবর্তী অঙ্কে আসা যাক। এবার দেখো তোমরা এই 4.2 এর অথবা দিয়ে যে কোশ্চেনটা আছে সেটাই হচ্ছে তোমার আর একটা প্রবলেম। সেটা কি বলেছে, বাণিজ্যিক জিঙ্কে 35% অশুদ্ধি আছে, এরূপ 50 গ্রাম জিঙ্ক অতিরিক্ত পরিমাণ পাতলা এই সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে কি পরিমাণ হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। এখানে জিঙ্কের পারমাণবিক ওজন বলা আছে 65 এবং হাইড্রোজেনের জন্য 1। তো এই ধরনের প্রবলেমগুলো দেখতে পাচ্ছ তোমরা, একটা খুব ভালো জিনিস তুমি একটু খেয়াল করবে, বুঝতে পারবে। সেটা হচ্ছে দেখো যেখানে গাণিতিক সমস্যা আছে তার সঙ্গে অথবা দিয়ে কিন্তু কোনো প্রকার থিওরি দেয়নি, সেখানেও একটা গাণিতিক সমস্যা ঢুকিয়ে দিয়েছে। সুতরাং তোমাকে গাণিতিক সমস্যা করতেই হবে, পরীক্ষার জন্য গাণিতিক সমস্যা মাস্ট। তুমি ভাবছো যে আমি পরীক্ষার সময় গাণিতিক সমস্যাগুলো করব না, তার পরিবর্তে হয়তো অথবা দিয়ে থিওরি পেয়ে যাব, তা না পেতেও পারো, ঠিক আছে। এটাই হচ্ছে রুলস, যে একটা যদি তোমার গাণিতিক সমস্যা থাকে তো সেটার সঙ্গে আর একটা অথবা যদি দেয় তাহলে সেক্ষেত্রে গাণিতিক সমস্যাই দিবে, ঠিক আছে। তো সেই জন্য গাণিতিক সমস্যাগুলো খুব সুন্দরভাবে তোমাদেরকে করে যেতে হবে পরীক্ষার জন্য। তো এটা কিভাবে করব দেখে নিই। তো দেখো অঙ্কটা আমি করেছি, বলেছে অশুদ্ধির পরিমাণ হচ্ছে 35%, তার মানে 100%-এর মধ্যে 35% হচ্ছে আমার অশুদ্ধি মিশানো আছে। আমি যে পদার্থ, যেমন জিঙ্কের কথাই বলেছে এখানে, জিঙ্ক যদি নিই 100 গ্রাম যদি জিঙ্ক নিই তার মধ্যে আমার 35 গ্রামই হচ্ছে অশুদ্ধ, ওর মধ্যে ভেজাল ঢোকানো আছে, ঠিক আছে। তাহলে আমি 100 গ্রাম জিঙ্ক নিলে কতটুকু বিশুদ্ধ জিঙ্ক পাবো, নিশ্চয়ই 100 থেকে 35টা বাদ দিয়ে যদি দিই তাহলে যেটুকু পড়ে থাকলো সেটাই। তাহলে আমি এখানে লিখেছি দেখো অশুদ্ধির পরিমাণ হচ্ছে 35%, তাহলে বিশুদ্ধ জিঙ্কের পরিমাণ কত পার্সেন্ট হবে, 100 থেকে 35 বাদ দিলে 65% হচ্ছে আমার বিশুদ্ধ জিঙ্কের পরিমাণ। তাহলে আমাকে এখানে যে বাণিজ্যিক জিঙ্ক সেটা কতটা দেওয়া হয়েছে না 50 গ্রাম, তাহলে 50 গ্রাম যে অশুদ্ধিযুক্ত জিঙ্ক দেওয়া হলো তার মধ্যে বিশুদ্ধ জিঙ্ক কতটুকু আছে সেটা আমি এখন বের করে নেব। তাহলে 50 গ্রাম জিঙ্কে বিশুদ্ধ জিঙ্কের পরিমাণ, এখানে যে জিঙ্কটা প্রথমে আমাকে সাপ্লাই করা হয়েছে সেই সাপ্লাইড জিঙ্কটা হচ্ছে অশুদ্ধিযুক্ত, তাহলে এই 50 গ্রাম জিঙ্কে বিশুদ্ধ জিঙ্কের পরিমাণ কতটা হবে না 50-এর 65%, তার কারণ আমি দেখলাম যদি 35% অশুদ্ধি থাকে তাহলে বিশুদ্ধ জিঙ্ক আছে 65%, তাহলে সেই 65% আমি করেছি কার না 50-এর, দিয়ে আমার অ্যান্সারটা আসলো কত 32.5 গ্রাম। এটা হলো আমার 50 গ্রামের মধ্যে 32.5 গ্রাম হচ্ছে বিশুদ্ধ জিঙ্ক। তাহলে এইটুকু যদি বের করে নিতে পারো তাহলে তোমার অঙ্ক হয়ে গেল। আদার্স যেসব অঙ্কগুলো যেভাবে করি আমরা এই ক্ষেত্রে সেভাবে করতে হবে, কিন্তু এখানে 50-এর পরিবর্তে আমাকে কতটা ব্যবহার করতে হবে না 32.5। এবার আমি বিক্রিয়ার সমীকরণটা লিখছি। দেখো বলেছে জিঙ্কের সঙ্গে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করলাম, বিক্রিয়াটা কি হবে না এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেনকে জিঙ্ক অপসারণ করে দেবে, প্রতিস্থাপন বিক্রিয়া এটা। তো ZnSO4 হয়ে গেল আর হাইড্রোজেনটা আলাদা মুক্ত হয়ে গেল। এবার আমাকে জিঙ্কের সঙ্গে হাইড্রোজেনের নিয়ে অঙ্ক করতে হবে। তো জিঙ্কের 65, আণবিক ওজন হচ্ছে 65 আর হাইড্রোজেনের হচ্ছে
এবং যেহেতু অণু আছে তার জন্য 2 দিয়ে গুণ করে দিলাম, 2 হলো। তা আমরা দেখতে পাচ্ছি যে 65 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক থেকে 2 গ্রাম হাইড্রোজেন পাওয়া যায়, সেই কথাটা লিখেছি। 65 গ্রাম জিঙ্ক থেকে হাইড্রোজেন পাওয়া যায় 2 গ্রাম, তাহলে 1 গ্রামে কত? আর আমি যেটা বের করেছি সেটা হচ্ছে 32.5, কিন্তু আমি এখানে যেহেতু ব্যবহার করছি অশুদ্ধিটাই, কিন্তু অশুদ্ধিটা কত? 50 গ্রামই ব্যবহার করছি, কিন্তু তার মধ্যে শুদ্ধ কতটুকু? শুদ্ধ হচ্ছে 32.5, তাই না? তার জন্য আমি 32.5টা নিয়ে অঙ্কটা করব, এবং সেটা ক্যালকুলেট করার পর তুমি দেখবা সব কিছু কাটার পরে 1 গ্রাম অ্যান্সারটা আসছে। ঠিক আছে, কাটাকাটিটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমত এখানে দশমিকটা তুলে এখানে একটা 10 নেওয়া হলো। ঠিক আছে, 10 নেওয়ার পর যদি তুমি কাটাকাটি করো 5 দিয়ে, এটা 5 দুগুণে 10, আর এটাকে প্রথমত আমি করেছি কি, দশমিকটা তুলেছি, তারপরে 65 দিয়ে এটা কেটেছি। 65 দিয়ে যদি এটা কাটা যায় তাহলে 5 হবে, সেই 5 দিয়ে যদি 10 কাটি তাহলে 2 হলো, এই 2 দিয়ে আবার 2 কেটে গেলে 1, তাহলে আমার পড়ে থাকলো কত? 1 গ্রাম। এটাই হলো উত্তর। এবার পরবর্তী দাগের কোশ্চেনে আসা যাক। পরে দেখো তোমার কোশ্চেন আছে, অঙ্ক হচ্ছে এইটা, মানে 4-এর 5 এর অথবার কোশ্চেনটা বলেছে কোনো লেন্স, এটা না, হ্যাঁ এইখানে, বায়ু মাধ্যমে একটি একবর্ণী আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 6000 অ্যাংস্ট্রম, বায়ুর সাপেক্ষে 1.5 প্রতিসারাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমে ওই আলোর বেগ কত? ওই আলোর বেগ কত? তো এটা কিভাবে করতে হবে? এই কোশ্চেনটা তোমাকে যেটা দেওয়া আছে, এই কোশ্চেনটা আমার মনে হচ্ছে কোথাও না কোথাও ভুল আছে। ঠিক আছে, তবুও আমি চেষ্টা করেছি বেগটা বের করারই। ঠিক আছে, অ্যান্সারটা আমার আসেনি, আমি আগে থেকেই বলে রাখলাম, অ্যান্সারটা খুব সম্ভবত ভুল আছে, এবং অ্যান্সারটাও তোমরা দেখবে অ্যামস্ট্রংয়ে দেওয়া আছে। যদি তোমাকে এই অঙ্কটায় বেগই বের করতে দেয়, তাহলে বেগ কোনো দিন অ্যামস্ট্রং এককে আসে না। ঠিক আছে, বেগ কোনো দিন অ্যামস্ট্রং এককে আসে না, সেক্ষেত্রে মিটার পার সেকেন্ড অথবা সেমি পার সেকেন্ড এইগুলো আসতো। যেহেতু তোমাকে এখানে অ্যামস্ট্রং দিয়েছে, সুতরাং অনসারটা ভুল আছে, এটা মনে রাখবে, অ্যান্সারটা ভুল আছে। এবং আরেকটা কথা বলে রাখি, এই অঙ্কটা কিন্তু তুমি অনেক সহজে করতে পারো, সেটা হচ্ছে মিউ ইকুয়াল টু c/v, এই সূত্র থেকে। সিটা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, যেটা সকলের জানা আছে, 3 × 10⁸। ঠিক আছে, আর ভিটা হচ্ছে কি? ভিটা হচ্ছে ওই মাধ্যমে আলোর বেগ। ঠিক আছে, তো এই মানগুলো আর মিউ তো তোমাকে এখানে বলাই ছিল, সুতরাং এই মানগুলো বসিয়ে দিয়েও তুমি কিন্তু বেগের মানটা বের করতে পারতে। কিন্তু এই অঙ্কটায় কী করলো, একটা তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে শূন্য মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য বলে দিয়েছে, সেটা কত? 6000 অ্যামস্ট্রং। সেই জন্য অঙ্কটা একটু জটিল উপায়ে আমাকে করতে হচ্ছে, তোমরা চাইলে এইভাবেও করতে পারো। এবং আর একটা কথা বলে রাখি, অঙ্কটা উত্তর ভুল আছে। ঠিক আছে, উত্তর ভুল আছে। এবার চলে আসি অঙ্কটার দিকে। আমরা প্রতিসারাঙ্ক মিউ এর সঙ্গে তরঙ্গদৈর্ঘ্যের একটা সম্পর্ক জানি, সেটা হচ্ছে মিউ ইকুয়াল টু λ0/λ, যেখানে ল্যামডাটা কি? শূন্য মাধ্যমে আলোর তরঙ্গদৈর্ঘ্য, আর ল্যামডাটা হচ্ছে ওই মাধ্যমে যার প্রতিসারাঙ্ক মিউ, সেই মাধ্যমে তরঙ্গদৈর্ঘ্য। ঠিক আছে, এখান থেকে আমাকে তাহলে কী বের করতে হবে? প্রথমত আমাকে এই ল্যামডাটা বের করে নিতে হবে। তো ল্যামডাটা আমি বের করলাম, ল্যামডা ইকুয়াল টু কী হলো? λ0/μ। এবার এই মানটা বসিয়ে দাও। মিউ এর মান তোমাকে এখানে বলেছিল 1.5। ঠিক আছে, আর λ0 মান ছিল 6000। বসিয়ে দেওয়ার পর আমি যদি এটা ক্যালকুলেট করি, তাহলে আমার যে অ্যান্সারটা আসছে সেটা হচ্ছে 4000 অ্যামস্ট্রং। ঠিক আছে, তার মানে ওই মাধ্যমে যখন আলোটা ঢুকে গেল, তার প্রতিসারাঙ্কটা তার তরঙ্গ দৈর্ঘ্যটা 6000 থেকে কমে 4000 হয়ে গেল। ঠিক আছে, যেহেতু তোমরা সকলে জানো যে প্রতিসরণের সময় কম্পাঙ্কের কোনো চেঞ্জ হয় না, সেহেতু তরঙ্গ দৈর্ঘ্যটাই পরিবর্তন হবে। ঠিক আছে, এবার আমি তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে বেগের যে সম্পর্ক সেটা লিখছি, c/v ইকুয়াল টু λ0/λ, ডাইরেক্ট সমানুপাতিক সম্পর্ক আমরা সবাই জানি। এখান থেকে আমাকে ভি এর মানটা বের করতে হবে। তাহলে ভি কোনাকুনি যদি গুণ করি, তাহলে ভি ল্যামডা ইকুয়াল টু সি ল্যামডা, এখান থেকে ভি ইকুয়াল টু c λ/λ0। ঠিক আছে, এখানে আমি সি এর মানটা আমাকে তবুও বসাতে হচ্ছে 3 × 10⁸, আর ল্যামডার মান হচ্ছে কত? ল্যামডার মান হচ্ছে 4000 অ্যামস্ট্রং। এবার যেহেতু এটা মিটার পার সেকেন্ড স্কোয়ারে আছে, ঠিক আছে, সেহেতু ল্যামডাটাকে অ্যামস্ট্রং থেকে মিটারে নিয়ে যাওয়া হয়েছে, এবং ল্যামডা অ্যামস্ট্রং থেকে মিটারে নিয়ে যেতে গেলে 10⁻10 দিয়ে গুণ করতে হয়, তাই করে দিয়েছি। আর এখানে λ0 মান ছিল 6000 অ্যামস্ট্রং, যেটা কোশ্চেনে দেওয়া ছিল। ঠিক আছে, সেটাকেও আমি কি করেছি না, মিটারে নিয়ে গেছি 10⁻10 দিয়ে গুণ করার পর। তুমি যদি এইগুলো না করো তাও কিছু যায় আসে না, তার কারণ এইগুলো কেটে যাবে, বুঝতেই পারছো। দিয়ে আমি এটার সঙ্গে এটা কেটেছি, এখানে 3টে শূন্য, এখানে 3টে শূন্য কেটেছি। তারপরে কি করেছি? তারপরে এই 3 দিয়ে 6 কেটেছি, 2 হয়েছে, 2 দিয়ে আবার 4 কেটেছি, 2 হয়েছে। ঠিক আছে, তাহলে 2 × 10⁸।
মিটার পার সেকেন্ড। এটা হলো অ্যান্সার, ঠিক আছে। এবার তুমি যদি এই অঙ্কটা এত কঠিন না করে তুমি যদি মনে করো যে C/V এই ফর্মুলায় বসিয়ে করব, সেক্ষেত্রেও করতে পারো। কিন্তু সেক্ষেত্রে তোমাকে এই যে 6000 অ্যামস্ট্রংটা দিয়েছে সেটা কিন্তু তোমার কোনো কাজে লাগছে না। তার জন্য আমি এইভাবে করিয়ে দিয়েছি। এবং আবারও বলছি, অঙ্কটার উত্তর ভুল আছে, তোমরা চাইলে এই অঙ্কটা বাদ দিতেও পারো, ঠিক আছে। এবার পরের দাগের কোশ্চেনে চলে আসি। তারপরে দেখো 4.7 একটা কোশ্চেন আছে, একটি ধাতব তারের দৈর্ঘ্য 10 দ্বিগুণ করা হলে রোধের কীরূপ পরিবর্তন হবে তা নির্ণয় করো। তো এই কোশ্চেনটা একটু আলাদা কোশ্চেন, মানে তোমাদের মাধ্যমিকে এরকম কোশ্চেন সচরাচর দেখা যায় না 10 বড় করা। তো অঙ্কটা তবে পরীক্ষায় আসতে পারে, না আসার কিছু নয়, তার জন্য আমি সলভটা করিয়ে দিয়েছি। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে সলভটা করা হয়েছে। দেখো আমরা জানি রোধের যে সম্পর্কটা, রোধের যে এক্সপ্রেশন R = হয় ρL/A, যেখানে রোটা হচ্ছে রোধাঙ্ক, এটা হচ্ছে দৈর্ঘ্য, আর এলটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটা আমরা জানি। এইবার আমরা যখন একটা তারকে টেনে বড় করব না, তখন সবসময় তোমাদেরকে মনে রাখতে হবে টেনে যখন একটা তারকে বড় করা হয় তার আয়তনটা কিন্তু অপরিবর্তিত থাকে, মানে আয়তনের চেঞ্জ হয় না, ঠিক আছে, আয়তনের চেঞ্জ হয় না। তো যেহেতু আয়তন চেঞ্জ হয় না, সেহেতু আয়তনটাকেও আমাকে ধ্রুবকের মধ্যে আনতে হবে। সেই জন্য আমি কি করলাম, ওপর এবং নিচে একটা এল দিয়ে গুণ করলাম। তাহলে এখানে হলো কি ρL²/AL। এবার ALটা কি হয়ে গেল, ALটা হয়ে গেল দেখো আয়তন, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য, এটা করলেই তো আয়তন পেয়ে যায়, তাই আয়তন হয়ে গেল এটা, ঠিক আছে। এবার আমি লিখেছি দেখো, এখন তারকে টেনে বৃদ্ধি করা হলে তারটির আয়তন স্থির থাকে, অর্থাৎ A/L যেটা একটি না আয়তন, সেটাই ধ্রুবক হয়ে গেল। তাহলে রো তো একটা নিজে ধ্রুবক, আবার AL এটাও ধ্রুবক। তাহলে আরটা কার সঙ্গে ভ্যারি করছে না, আরটা L² সঙ্গে সমানুপাতিক হচ্ছে, তাই না, L² সঙ্গে সমানুপাতিক। এবার আমি এতদূর করার পর আমি R1/R2 করছি। তো R1/R2 করলে কি হবে, যেহেতু L² সঙ্গে সমানুপাতিক, তাহলে L1/L2² হবে, তাই নয় কি। এবার এখানে বলেছে কি তারটাকে টেনে বড় করা হলো, তাহলে L1টা যদি আমি L ধরি, তাহলে L2টা কত হবে 2L, ঠিক তো, 2L, বাইরে তো স্কোয়ার ছিল, আর এদিকে R1/R2 যেরকম ছিল। এবার আমি L আর L যদি কেটে দিই, তাহলে এখানে দাঁড়ালে কত 1/2 তাহলে 1/2 করলে হয় 1/4 দিয়ে আমি এটা কোনাকুনি গুণ করছি, R2 = দাঁড়ালে কত না 4R। তাহলে বুঝতে পারছি তারটিকে টেনে দ্বিগুণ করা হলে রোধটা কত গুণ হবে না প্রাথমিকের 4 গুণ হয়ে যাবে। এই ছিল মোটামুটি অঙ্ক। তো এবার দেখে নিই আর কোনো অঙ্ক আছে কি না। এবার তোমরা দেখতে পাচ্ছ ওর ঠিক অথবা দিয়ে যে কোশ্চেনটা ছিল সেই ক্ষেত্রে একটা অঙ্ক আছে, না তড়িৎ ক্ষমতা বলতে কি বোঝো সেটা তো অঙ্ক নয়, তারপরে যেটুকু অংশ আছে সেটা একটা অঙ্ক। বলেছে একটি বাল্বের রেটিং 220 ভোল্ট 100 ওয়াট, বাল্বটির রোধ কত, এটা একটা অঙ্ক। তো এটা কিভাবে করতে হবে দেখে নিই। তো এরকম ধরনের অঙ্ক যদি আসে তাহলে সেক্ষেত্রে তোমাকে এই অঙ্কটাই হয়তো রোধ বের করতে দিয়েছে, কিন্তু তোমাকে অনেক সময় প্রবাহ মাত্রা বের করতে দিতে পারে, ঠিক আছে। তো সেই জন্য একটা যন্ত্রের যে পাওয়ারের যে এক্সপ্রেশন, টোটাল 3টে এক্সপ্রেশন আছে, সেই 3টে এক্সপ্রেশনে কিন্তু তোমাকে মনে রাখতে হবে। এক্সপ্রেশনগুলো আমি বলে দিচ্ছি। P = একটা হচ্ছে IV, ঠিক আছে, আর একটা হচ্ছে I²R, আর একটা হচ্ছে কি V²/R, ঠিক আছে। এতগুলো এক্সপ্রেশন আছে পি এর। তো এই ক্ষেত্রে আমার এই এক্সপ্রেশনটা কাজে লাগবে V²/R, P = V²/, এই এক্সপ্রেশনটা কাজে লাগবে। কিন্তু যদি তোমাকে কোনো সময় প্রবাহ মাত্রা বের করতে দেয়, তাহলে তুমি সেই সময় P = IV এই সমীকরণটা ব্যবহার করতে পারো, ঠিক আছে। তো যেখানে যেরকম রিকোয়ার্ড সেখানে সেরকম তুমি ইউজ করবে। আমি একবার লিখে দিলাম প্রত্যেকটা এক্সপ্রেশনে। আরও একটা এক্সপ্রেশন আছে, সেটা হচ্ছে P = W/T, এটাও কিন্তু একটা এক্সপ্রেশন। দেখা গেল কোনো অঙ্কে কার্য বলে দিয়েছে এবং সময় বলে দিয়েছে, সেক্ষেত্রে পাওয়ারটা বের করতে দিল, সেক্ষেত্রে তুমি এই এক্সপ্রেশনটা ব্যবহার করতে পারো, ঠিক আছে। কিন্তু এই ক্ষেত্রে আমার শুধুমাত্র ব্যবহার হবে P = V²/R। তাহলে P = যদি V²/R হয়, তাহলে R = কী হবে V²/P হবে, তাই না, R = V²/P। তো এই এক্সপ্রেশনটা ব্যবহার করে আমি বাল্বটার রোধ বের করেছি। তো এখানে বাল্বটার যে রেটিং দেওয়া ছিল সেটা হচ্ছে 220 ভোল্ট 100 ওয়াট, তার মানে এটা হচ্ছে বিভব প্রভেদ দেওয়া আছে, ঠিক আছে। আর ওয়াটটা হচ্ছে বাল্বটার ক্ষমতা দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে P আর এটা হচ্ছে V, দুটো দেওয়া আছে, আর তোমাকে R বের করতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছ R এর যে এক্সপ্রেশন R = V²/P, এটা আমি এখানে লিখলাম, ঠিক আছে, সেই এক্সপ্রেশন থেকে বের করেছি। তো V এর মান বসিয়ে দিয়েছি 220 ভোল্ট, এবার যেহেতু স্কোয়ার আছে তাই দুবার লিখেছি 220 × 220, আর P এর মান হচ্ছে 100 বসিয়ে দেওয়া হলো। তারপরে উপর নিচে আমি এখানকার একটা শূন্য আর এখানকার একটা শূন্য, দুটো শূন্য আর নিচের দুটো শূন্য কেটেছি, দিয়ে উপরে পড়ে থাকলে কত 22 × 22, এবং 22 × 22 গুণ করার পর হয়েছে আমার 484 ওহম। তো এটাই ছিল মোটামুটি এই অথবার কোশ্চেনটা।
তো পরবর্তীতে আমি দেখলাম আর কোনো অঙ্ক কিন্তু নাই, গাণিতিক সমস্যা নাই। সুতরাং আমাদের আজকের যে পেজটা, পেজ নাম্বার হচ্ছে 237 পেজের টোটালটাই কমপ্লিট হলো। তো এর আগেও আমি একটা ভৌতবিজ্ঞানের এর আগের যে পেজটা আছে, প্রথম পেজটা, সেটা করিয়েছি, হ্যাঁ, এবং আজকে একটা পেজ করানো হলো, টোটাল দুটো পেজ করানো হলো। তো এই দুটো প্রশ্ন, এই দুটো পেজের যদি আমি যেগুলো করিয়েছি সেগুলো বাদ দিয়েও যদি কোনো কোশ্চেনে তোমাদের সমস্যা হয়ে থাকে, তাহলে সেটা অবশ্যই তোমরা এই ভিডিওর কমেন্টে জানাও। তখন আমি কি করব, অন্য কোনো সেপারেট যখন আমি ভিডিও বানাবো তখন তোমাদের সেই কোশ্চেনগুলো আমি আলোচনা করে দেবো। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।